বাপরে বাপ, কোথায় চলে এসেছি দেখো। লাভলি পুরো ওপর দিয়ে সেট হয়ে আছে। চল চল ভাই, আরেকটু চল চল চল, এসে গেছি, চল আরেকটু। ঠিক আছে, দাঁড়া লাগেনি তো। 1 2 3 রাস্তাটা দেখো। তো গুড মর্নিং ফ্রম বোকরা। আমরা তো মোটামুটি রেডি হয়ে গেছি, লাগেজও সেট আপ কমপ্লিট। তো চলো তোমাদের আরো একটা জিনিস দেখাই। আমাদের রুম থেকে দেখা যাচ্ছে মাউন্ট ফিস্টেল। তো তোমাদের একটু দেখাই, চলো। তোমরা হয়তো কিছুটা বুঝতে পারছো, কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে ফিস্টেল। ওয়েদার চেঞ্জ হয়ে গেলে আমরা বাইরে বেরিয়ে কিছুই দেখতে পাবো না, আপাতত বেরোনো যাক। তো ফাইনালি বেরিয়ে পড়লাম মুক্তিনাথের উদ্দেশ্যে। আর আমাদের পোকরা হোটেল থেকে মুক্তিনাথের ডিস্টেন্স হচ্ছে 174 কিলোমিটার। 5 ঘন্টা টাইম দেখাচ্ছে, গুগল বলছে যে 5 ঘন্টা টাইম লাগবে। তো চলো দেখি কতক্ষণে আমরা পৌঁছাতে পারি, কারণ রাস্তাতে বেশ কিছু জায়গাতে আমরা দাঁড়াবো, ভালো ভালো ভিউ এনজয় করব, ছবি তুলবো। তো আমরা হোটেল থেকে বেরিয়ে কিন্তু ধরে নিচ্ছি হচ্ছে ফেবামার্গা রোড। তো এই ফেবামার্গা রোড থেকে কিন্তু আমরা 1 কিলোমিটার যাবো। তো 1 কিলোমিটার গিয়ে কিন্তু আমরা পোকরা বাংলু হাইওয়েতে অ্যাড করবো। তো আপাতত যাই সেখান অব্দি। তো এখান থেকে আমরা নিয়ে নিলাম লেফট টার্ন, আর এটাই হচ্ছে পোকরা বাংলু হাইওয়ে NH3 এটা। তো গুগল বলছে কিন্তু এই হাইওয়েটা ধরে কিন্তু 67 কিলোমিটার এখন আমাদের যেতে হবে। ও সামনে কিন্তু আমরা অলরেডি রেঞ্জ দেখতে পেয়ে গেছি। আমরা কিন্তু মাউন্ট ফিস্টেল, অন্নপূর্ণা 2 কিন্তু অলরেডি দেখতে পেয়ে গেছি। ও লাভলি লাগছে, লাভলি। আমাদের রুম থেকে কিন্তু আমরা এই ভিউটাই পাচ্ছিলাম। তোমাদের হয়তো ঠিক মতো দেখাতে পারিনি বা তোমরা ঠিক মতো বুঝতে পারোনি। এই যে হালকা করে মেঘের সাইড দিয়ে বেরিয়ে আছে, তখন কিন্তু পুরো ক্লিয়ার ভিউ ছিল। যেহেতু আমাদের বেরোতে বেলা হয়ে গেল, সেহেতু কিন্তু একটু হালকা মেঘে ঢেকে গেছে। তো চলো আমরা যত ক্লোজে যাবো তত কিন্তু তোমাদের আরো ভালো দেখাতে পারবো। তো মুক্তিনাথের হাইট হচ্ছে 12,467 ফিট আর 3,800 মিটার। আমরা কিন্তু এই কয়েক ঘন্টার মধ্যে কিন্তু অনেক হাইট গেইন করতে চলেছি। তো ঠান্ডার লেভেলটাও কিন্তু মারাত্মক হয়ে যাবে। হোটেল থেকে আমরা চেক করছিলাম, তখনই দেখাচ্ছিল, এখন মানে এই টাইমে চেক করছিলাম, এখনই দেখাচ্ছিল হচ্ছে -3-4। তো আমরা যত কিন্তু এগোবো হয়তো কমতে পারে আরো। তো চলো আপাতত এগিয়ে যাই মাউন্ট ফিস্টেলের ভিউ দেখতে দেখতে। তো মুক্তিনাথ কিন্তু অ্যাকচুয়ালি থাংলা পাসের কিন্তু নিচের দিকে বা পাদদেশে কিন্তু অবস্থিত। তো সেতিকন্দিকি নদী কিন্তু আমাদের আপাতত পাশে রয়েছে। এই যে ডান দিকে দেখতে পাচ্ছি, এটা কিন্তু সেতিকন্দিকি নদী। ও কি আর রাস্তা হে ভাই, আজকে থেকে কিন্তু আমাদের আসল অ্যাডভেঞ্চার শুরু। আমরা কিন্তু কানেক্ট করে গেলাম পুষ্পালার হাইওয়েতে। আর হাইওয়েটা আপাতত দেখে নাও, 3-6 লেনের কিন্তু হাইওয়ে। স্পিড লিমিট কিন্তু দিয়ে দিয়েছে এখানে, কিন্তু স্পিড লিমিট 60, 60-এর উপরে কিন্তু এখানে গাড়ি চালানো যাবে না। অ্যাকচুয়ালি এটাও কিন্তু NH কিন্তু 03। প্রতিটা হাইওয়ে কিন্তু নাম্বার 1, কিছু কিছু জায়গায় গিয়ে কিন্তু হাইওয়ে গুলোর নাম চেঞ্জ হয়ে গেছে। সব একটা কিন্তু এক রকম নাম হাইওয়ে গুলো। তো এখান থেকে কিন্তু সামনে একটা পরিষ্কার ভালো ভিউ থাকতে পারতো যদি সামনে মেঘগুলো না থাকতো। ওয়েদার আপাতত ক্লিয়ারই আছে, যদি সামনেটা আরেকটু ক্লিয়ার হয়ে যেত কিন্তু বড় বড় পিকগুলো কিন্তু আমাদের সামনে থাকতো। তোমরা ভাই একবার হলো নেপাল ভিজিট করে যাও, আসো। ও দেখো পাহাড়ের ওপরে এরকম 6 লেন হাইওয়ে। ও লাভলি লাগছে, লাভলি। আমরা নেপালে এসে যে হাইওয়ে পেয়েছি, আমি আমার লাইফে আপাতত ইন্ডিয়াতে ওরকম হাইওয়ে খুব কম দেখেছি। আমি যদি নেপালি হতাম আমি কিন্তু একটাই কথা বলতাম যে हम लोगों का इधर अगर ट्रेन नहीं चलता है तो क्या हुआ, हम लोग ऐसा रोड बना दिया ना, आप लोग आइए मस्ती कीजिए। এখান থেকে কিন্তু এখনো বাগলুমের ডিস্টেন্স দেখাচ্ছে হচ্ছে 61 কিলোমিটার। এখন 61 কিলোমিটার যেতে হবে আমাদের বাগলুম পৌঁছানো অব্দি। কি হলো এর আবার, কি হলো? পেট্রোল, তেল নেবো, পেট্রোল। এখানে পেট্রোল কিন্তু 187 টাকা 25 পয়সা রেট। 187 টাকা 25 পয়সা পেট্রোল রয়েছে, তাও টপ আপ করাতে যাবো। थोड़ा गैप रखिएगा। बस 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 1850 টাকার তেল অলরেডি চলে গেছে। তেল ছিল তাই, বৃষ্টি পড়ছিল বলে টাকাগুলো প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখেছি। 1850, থ্যাংক ইউ। আমি কিন্তু 1850 টাকার তেল অলরেডি ভরে নিয়েছি নেপালিতে। কিন্তু এগুলো যা অ্যামাউন্ট বলছি এখন কিন্তু সব নেপালিতে। তো চলো বেরোনো যাক। 1850। ও লাভলি, কি লাগছে দেখো। রাস্তাটা পুরো একদম রানওয়ে মতো লাগছে, রানওয়ে মনে হচ্ছে পুরো রানওয়ে। দেখো একদম সোজা চলে গেছে। ক্যামেরা অফই করতে ইচ্ছে করছে না। আমি মাঝে সাঝে ভুলেই যাচ্ছি যে পাহাড়ের ওপরে আছি, আমরা পাহাড়ে গাড়ি চালাচ্ছি। মানে দেশের বাইরে এসে পাহাড়ের ওপর গাড়ি চালাচ্ছি এরকম হাইওয়েতে। আমাদের হোটেল থেকে কিন্তু 21 কিলোমিটার মতো এসে আমরা কিন্তু আবার পেয়ে গেছি এরকম সিঙ্গেল লেন। তো এবার কিন্তু আমরা
পাহাড়ে উঠছি, আগেও উঠছিলাম কিন্তু আগে ফিল পাচ্ছিলাম না যে উঠছি, মানে যেই লেভেলের রাস্তা সিঙ্গেল লেন হয়ে যাওয়ার পরে কিন্তু একটু একটু ফিল আসছে যে পাহাড়ে গাড়ি চালাচ্ছি। এখনো কিন্তু সেইভাবে চড়াই পাইনি। হোটেল থেকে প্রায় 26 কিলোমিটারের মতো রাইড করে দিপুর পুকারি বলে একটা গ্রামে এসে পৌঁছেছি। আর গ্রাম থেকে বাঁদিকের ভিউটা অসাধারণ। চলো সামনে এখানে গাছপালা রয়েছে, সামনে একটুখানি যদি গ্যাপ পাই তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই গ্রামটাও যেরকম সুন্দর, এর নিচে যে গ্রামটা ছিল সেটাও কিন্তু খুব সুন্দর। দাঁড়াও দেখাচ্ছি, দেখো কি সুন্দর সুন্দর, যেহেতু টিনের চালগুলো কালারফুল তো কিন্তু খুব সুন্দর লাগছে। আর কিন্তু সবাই কিন্তু বাড়ির সামনে সামনে কিন্তু চাষ করে রেখেছে, দারুণ দারুণ। ও বাঁদিকটা লাগছে দেখো। আর একটু উপাসে যাই, এত দূর থেকে অতটা ক্যামেরাতে বোঝা যাবে না। বারবার মনে হচ্ছে দাঁড়িয়ে পড়ি। পুরো ভ্যালিটা দেখো, ভ্যালিটা কি মারাত্মক লাগছে, কি মারাত্মক। পুরো এরকম স্টেপ 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 হয়ে নিচে নেমেছে। পুরো কিন্তু সব চাষ হয়েছে, কিন্তু এখানে চাষের জমি। সত্যি নেপাল এত সুন্দর, না আসলে জানতামই না। তো যত এগোবো তত কিন্তু মনে হচ্ছে আরো ভালো ভালো ভিউ আমরা পাবো। তো চলো আপাতত এগোই, অনেকটা রাস্তা যেতে হবে। আমরা কিন্তু অলরেডি 35 কিলোমিটার রাইড করে মুংলিং বলে একটা জায়গাতে এসে পৌঁছে গেছি। মুংলিং ভিলেজ, কি সুন্দর দেখো ভিলেজটা। এখানে কিন্তু প্রতিটা গ্রাম কিন্তু পুরো সাজানো গোছানো, পুরো ছবির মতো। ও সামনে ভিউটা দেখো, পুরো লাভলি লাগছে, লাভলি। রাস্তাটা শুধু দেখো, পুরো এখান থেকে গিয়ে এরকম রাউন্ড হয়ে চলে এসছে, দারুণ লাগছে, দারুণ। দেখো গাড়িটা আসছে, দেখো গাড়িগুলো পুরো রাস্তাটা গোল করে ঘুরেছে, ঘুরে নিচে নেমে গেছে। ওই যে আমরা ওই উপরটা দাঁড়িয়েছিলাম, প্রতিটা টার্নিং কিন্তু একই রকম। ওই টার্নিংটা যেরকম, তারা কিন্তু সেম ভাবে এরকম রাউন্ড দিয়ে এটাও নামছে। তো এটা হচ্ছে ধোতলেখোলা ব্রিজ। নদীটার নামটা ঠিক জানা নেই, নদী বলাটা ভুল হবে, পুরো শুকনো আছে। না না, ধুতি না, ধোতলেখোলা ব্রিজ। পূজা পেছন দিয়ে বলছে যে ধোতেখোলা ব্রিজ না ধুতিখোলা ব্রিজ। তো আপাতত কিন্তু 44 কিলোমিটার মতো এসছি হোটেল থেকে। তো এই জায়গাটার নাম হচ্ছে নয়াপুল। এখান থেকে কিন্তু বাগলুঙা 3 কিলোমিটার মতো বাকি। এই যে গাড়িতে যে আওয়াজটা ভাইব্রেটের হচ্ছে না, আরে এখানে ভাইজারটা একটুখানি ক্র্যাক নিয়েছে, ওটাকে ওই আঠা মারতে হবে। এই যে নয়াপোল, আর সামনের ভিউ দেখতেই পাচ্ছ। যত এগোবো তত কিন্তু আরো ফাটাফাটি ভিউ আমরা দেখতে পাবো। আমার কিন্তু এই গ্রামগুলো কিন্তু হেভি লাগছে। আপাতত গেট পেয়ে গেছি, আর ওপরে লেখাই আছে তো পার্বত্য অঞ্চলে আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই। তো এবার থেকেই শুরু হবে কিন্তু আমাদের সেই জার্নি। তোমরা কিন্তু এতক্ষণ যেই জার্নিটা দেখেছো সেই জার্নিটা কিন্তু খুব সিম্পল ছিল, এখন কিন্তু জার্নিটা কিন্তু একটু টাফ হতে চলেছে। তো টাফ হোক বা ইজি হোক, পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবো। যাই হোক আপাতত এগোই, সামনে মুংলিং আছে, আর 1.5 কিলোমিটারের মধ্যে আমরা মুংলিং পেয়ে যাবো। চলো যাওয়া যাক। এখনো কিন্তু পুরো গ্রিন হয়ে আছে, পুরো গ্রিন। আস্তে আস্তে কিন্তু এই গ্রিন ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে যত এগোবো তত কিন্তু কমতে কমতে যাবে। আর যেহেতু এরা আবার এখানে দাঁড়িয়ে পড়লো কেন, তো দেখি ফোনে চার্জ হচ্ছে না, পাওয়ার ব্যাংকটার কি ভিউ, কি ভিউ। তো ভয় লাগছে দেখে রীতিমতো। পাহাড়গুলো দেখো, যখন তখন মনে হচ্ছে পড়বে। এখানে দাঁড়িয়েও না, ভয়ানক জায়গা ভাই, কিন্তু দেখতে দারুণ লাগছে। আর আমাদের পাশ দিয়ে কিন্তু মোদী নদী যাচ্ছে, আর মোদী নদী কিন্তু বেশ খানিকক্ষণ আমাদের সঙ্গে চলবে, আর গিয়ে কিন্তু মিশে যাবে হচ্ছে কালীগন্ধকী রিভারে। আমাদের কিন্তু পাশ দিয়ে কিন্তু যাচ্ছে। চলো ওপাশটা যাই, তারপর দেখাবো তোমাদের নদীটা। পুরো ল্যান্ডস্কেপটাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেল। দেখো এবার ভিউ এর খেলা শুধু ভিউ। এটা হচ্ছে মোদী গ্রাম, ব্রিজটা হচ্ছে মোদীখোলা ব্রিজ, আর নিচ দিয়ে এই যে যাচ্ছে মোদী রিভার। এই মোদী রিভারই কিন্তু আমাদের সাথে সাথে সোজা চলবে, সোজা গিয়ে কিন্তু মিশে যাবে হচ্ছে কালীগন্ধকী রিভারে। এতক্ষণ ডান দিকে ছিল এই মোদী রিভার, এখন কিন্তু যেহেতু ব্রিজটা ক্রস করলাম, মোদীখোলা ব্রিজ ক্রস করার পরে কিন্তু মোদী নদী কিন্তু আমাদের বাঁদিকে যাবে, বুঝেছো। এখানে আসার পর কিন্তু আবার 2-4 লেন পেয়ে গেলাম। পাহাড়ে কি করছে নেপাল, নেপালে এসে কিন্তু এই জিনিসগুলো একটা নতুন এক্সপিরিয়েন্স করছি আমরা। পাহাড়ের ওপর এরকম হাইওয়ে, ও আলাদাই লেভেলের। এটা হচ্ছে পাতিখোলা ব্রিজ। এটা কি পাতিখোলা নদী? পাতি নদী মনে, খোলা মানেই তো নদী বলছি আর কি। আর কিচ্ছু করতে হবে না, শুধু দেখো, আমিও দেখছি তোমরাও দেখো। বাঁদিকে নদী, নদীতে কিন্তু জল একদম অল্প অল্প যাচ্ছে, শুকিয়ে আছে। এগুলো কিন্তু বর্ষাকালে কিন্তু পুরো একদম ভরে থাকবে। এটা হচ্ছে আমবতী গ্রাম, পেছনেই আমরা টপকে এলাম আমবতী খোলা ব্রিজ। এখানে নদীগুলো থেকে কিন্তু সেই মজাটা আসছে না, যেহেতু এখন জল নেই। এগুলো যদি মোটামুটি একটা জল থাকতো তাহলে কিন্তু আরো ভালো লাগতো। এখন শুধু পাথর আছে, আর একদম অল্প অল্প জল যাচ্ছে, ও ক্যামেরাতে অতটা বোঝাও যাবে না। এখনো কিন্তু এখানে কাশফুল দেখা যাচ্ছে, শুধু কালারগুলো একটু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু প্রচুর কাশফুল। এই দেখ, ভালো লাগলো। সাধারণত আমরা দুর্গাপুজোর সময় কাশফুল থেকে অভ্যস্ত, এখনো দেখতে পেয়ে গেলাম। এখানে কিন্তু বেশ কিছুটা রাস্তা ছাড়া ছাড়া কিন্তু একটা একটা করে গ্রাম আছে। এই দেখো সব ডান দিকে চাষ হচ্ছে, দূর থেকে দেখছিলাম চাষ হচ্ছে, এখন কিন্তু সামনাসামনি দেখতে পাচ্ছি কিন্তু এখানে সব চাষ করে রেখেছে। দেখো কত কাশফুল, দেখো দেখেছো, সব জায়গা হয়ে আছে পরপর। অনেকক্ষণ ধরে দেখতে দেখতে আসছি। ও এখান থেকে নিচে রাস্তাটা লাগছে দেখো, যত যাচ্ছি ল্যান্ডস্কেপ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ। তামদিখোলা ব্রিজ, এটা কি নদী জানি না, পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। আরে এখন তো এইসবে শীতটা গেল, বর্ষা আসবে তবে তো জল থাকবে। তুমি বর্ষাকালে আসলে অনেক ঝর্ণা থাকবে বর্ষাকালে, যেগুলো শীতকালে শুকিয়ে যায়। এখনো তো বর্ষা আসেনি, বর্ষা আসবে তবে তো তুমি জল দেখতে পাবে। ভিউটা সাধারণত আমরা সমতলে পাই, যে ভিউটা এখন আমরা পাচ্ছি। এই দুদিকে গাছের ছাউনি হয়ে আছে পুরো সানসেটের মতো। এই ভিউটা
সাধারণত আমরা সমতলে পাই, কিন্তু নেপালে এসে সেই ভিউ কিন্তু আমরা পাই। এতক্ষণ বাদে নদীটাতে জল দেখতে পেলাম। এটা হচ্ছে কালীগণ্ডকী নদী। ভালো জল আছে, জলের কালারটা কালচে কালচে হয়ে গেছে, কিন্তু বেশ ভালো জল আছে। এই দেখো, আর ওপাশে ওই মধু নদীতে কিন্তু জলই ছিল না। আর ওপাশে পাহাড়টার অবস্থা দেখো, ল্যান্ডস্লাইড হয়েছে মনে হচ্ছে। ইয়ে কাহা আ গয়ে হাম সাথ সাথ চলতে। ওহো, সামনের পাহাড়টার কালার দেখো, কালার দেখো, ও চকলেট কালার, বুঝে মনে হচ্ছে উঠে দাঁড়িয়ে পড়েছে পেছনে। তো এখানে এসে কিন্তু দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। আমরা কিন্তু নিয়ে নিলাম হচ্ছে রাইট সাইড, মানে উপরের দিকে নিয়ে নিলাম। ওটা হচ্ছে পুষ্পালি হাইওয়ে, ওদিকে চলে গেল। বলছি ওয়েলকাম টু বাগলুং। এটাই কি বাগলুং ভিলেজ? এটাই তাহলে বাগলুং ব্রিজ মনে হয় না? এরকম জায়গা থেকে তাহলে একটু দ্রোণ উড়ানো যেত। ওরা তো এগিয়ে গেছে, কি বলবো। অনেক উপরে কিন্তু একটা সাসপেনশন ব্রিজ দেখতে পাচ্ছি। পাহাড়ের শেপগুলো এক একটা এক এক রকম। কোনোটা মন্দিরের মতো লাগছে, কোনোটা মনে হচ্ছে পাঁচিল। ও সাসপেনশন ব্রিজটা দেখো, ক্যামেরাতে হয়তো আরো ছোট আসছে। কি লাগছে ব্রিজটা। বহুত ইচ্ছা ছিল যে এখানে গাড়ি চালাবো, কিন্তু রিস্ক নিলাম না। সামনে আরো একটা আছে। জায়গাটা কি সুন্দর না? কি ভিউ ভাই, কি ভিউ। কোথায় চলে এসেছি। উপরে সাসপেনশন ব্রিজ, আর নিচে এরকম ভিউ, আর এরকম রাস্তা সামনে। ও পাহাড়গুলো দেখো সামনে, পাহাড়গুলোকে কেটেছে মনে হচ্ছে খাপচা খাপচা করে। একবার দেখো ভাই, নিজের চোখে একবার দেখো, বিশ্বাসই হচ্ছে না এত সুন্দর। নেপাল যে এত সুন্দর হতে পারে, যতবার ভাবছি ক্যামেরা অন করবো না, একটু রাস্তাটা কভার করে নি, ততবার আর পাচ্ছি না। এত সুন্দর গ্রাম, এত সুন্দর, প্রতিটা গ্রাম এত সুন্দর সুন্দর, মানে কি বলবো। পুরো পাউডার, ফ্রিতে পাউডার। হ্যাঁ, সব সবজি এখানে চাষ হচ্ছে। ফুলকপি থেকে শুরু করে পালং শাক অব্দি এখানে সব কিছু চাষ হচ্ছে। পাহাড়ি এই পাথরের মাটিতে এত কিছু চাষ ভাবাই যায় না। এই দেখো, এই একটা সাসপেনশন ব্রিজ। কমসে কম এই ব্রিজটা দিয়ে আমাদের একবার ট্রাই করা উচিত ছিল। এটা দিয়ে মনে হচ্ছে গাড়ি নিয়ে যাওয়া যায় না, জানি না, গেলে বুঝতে পারতাম। ওরা তো অনেকটা সামনে এগিয়ে গেছে। এখানটা মনে হচ্ছে ল্যান্ডস্লাইড হয়েছে, ডেঞ্জার জায়গা ভাই। বাপরে বাপ, এখন একটা পাথর যদি এসে পড়ে শেষ, আর কেউ বাঁচাতে পারবে না। তো এখনো কিন্তু 98 কিলোমিটার আমাদের যেতে হবে। মুক্তিনাথের ডিস্টেন্স কিন্তু 98 কিলোমিটার, কিন্তু আমাদের ইচ্ছা আছে যে জমসমে থেকে যাবো। ও হো হো হো, দেখো একবার, জান্নাতে চলে এসেছি মনে হচ্ছে। এইসব নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। যতই আমরা ক্যামেরাতে দেখানোর চেষ্টা করি বা যাই করি না কেন, নিজের চোখে না দেখে কিছু ফিলই করা যাবে না। ওখানে কিন্তু একজন দাঁড়িয়ে অলরেডি মাছ ধরছে। ওই যে রোদ্দুরটা আছে বলে কিন্তু আমরা ঠান্ডাটা অতটা বুঝতে পারছি না, নাহলে কিন্তু ঠান্ডা লাগতো। সূর্য ডুবে গেলে কিন্তু ভালো ঠান্ডা লাগবে। আমরা তো ভেজাল খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি। এইসব রাস্তাগুলোতে ড্রোনে কি ড্রোন উড়ানো যেত না? এখন তুলে আমরা গাড়ি চালাচ্ছি, ড্রোনটা যাবে। তুলবে নাকি? তোলো। কি জায়গা, কি জায়গা দেখো। যতবারই গাড়ি স্টার্ট করছি কোথাও না কোথাও গিয়ে দাঁড়িয়ে পড়ছি এরকম দেখে। কি রে, তোরা কোথায় যাচ্ছিস রে একসাথে? জায়গার নাম কি হয়? বেনি। বেনি, জলজলা। ও, নাইস টু মিট ইউ। পোগরার হোটেল থেকে প্রায় 84 কিলোমিটার রাইড করে চলে এসেছি হচ্ছে বেনি। এই হচ্ছে বেনি, বেনি জলজলা। এবার আমাদের অনেকক্ষণ ধরে একটু খিদে পাচ্ছে, তাই আমরা একটু খাবারের দোকান খুঁজছি, কিছু খেতে হবে। একদম হোটেল থেকে বেরিয়ে তো গাড়ির পেট ভর্তি করে দিয়েছি, কিন্তু আমাদের পেট ভর্তি করা হয়নি। তো আগে আমাদের কিছু খেতে হবে। রাস্তাটা মাঝে মাঝে এরকম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না পুরো রাস্তাটাই হয়তো এরকম হবে, তারপর আবার সামনে গিয়ে দেখছি ঠিকঠাক হয়ে যাচ্ছে। দেখো কি লাগছে, দেখো কালীগণ্ডকী রিভারে। একমাত্র আমি এই নদীটাতেই দেখলাম প্রচুর পরিমাণে জল আছে, বাদবাকি অন্যান্য নদীগুলো কিন্তু শুকনো। তো এই হচ্ছে কালীগণ্ডকী নদী, এটা হচ্ছে বেনি জংশন রোড। তো বাসটাকে ঢুকিয়ে দিয়েছে, জায়গা আছে, বেরিয়ে যেতে পারবো। ক্যামেরা তো অফই করবো না আজকে, ঠিক করে নিয়েছি। তো এখানে দেখাচ্ছে জমসম আর 70 কিলোমিটার, তাতোপানি আর 20 কিলোমিটার। পাহাড়গুলো দেখো, দেখে ভয় লাগবে। পুরো দেখো সোজা স্ট্রেট উঠে গেছে, আর এটা তো পুরো মানুষের মুখের মতো লাগছে পাহাড়টা। দেখো দেখো, নাক মুখ তোমরা একবার দেখো, জাস্ট পুরো মনে হচ্ছে মানুষের মুখ। উপরটা এরকম চোখের কাছটা ঢুকে গেছে, নিচেরটা মুখ। ত্রিশূল দেওয়া আছে, শিব মন্দির নাকি বলতো? হ্যাঁ, শিব মন্দির। তো আমরা প্রায় পোগরার হোটেল থেকে 90 কিলোমিটার গাড়ি চালিয়ে বেনি পার করে চলে এসেছি কালেশ্বর বলে একটা জায়গায়। তো খুব জোর খিদে পেয়েছে, দাঁড়িয়ে পড়েছি সেখানে খাবার খেতে। তো এখানে ভিউটা কিন্তু একটু অন্যরকম, আগে সেটা আগে দেখাই তোমাদের, তারপরে বাকি খাবার কথা বলছি। এই হচ্ছে ভিউ, এই হচ্ছে আমার বাইক, আর এই হচ্ছে রেস্টুরেন্ট। তো আমরা ঠিক করে নিয়েছি যে আমরা ভাতই খাবো। চাवल के साथ क्या क्या मिलेगा? दाल चावल सब्जी
हाँ आलू बीन्स का है, चना भी का है, पालक का है। और प्राइस कितना पड़ रहा है? 380 की वेज ना नॉन वेज है? भेज भेज ভেজ 380 है जी हाँ। आपको 240। ওকে, তো 380 টাকা কিন্তু নেপালি রুপিতে ভেজ থালি। তো আমরা কিন্তু সেটাই অর্ডার করে দিয়েছি। পুজো অলরেডি বসে আছে ভেতরে, খুব জোর খিদে পেয়েছে, তো চলে এসেছি ভেতরে। এই দেখো এই পাশে একজন রয়েছে, এই শোন পালিয়ে গেছে। তো চলো খাবারটা দিক, ম্যাডাম বসে আছে। খিদে পেয়েছে তো ম্যাডাম? 3:18 বাজে, আজকে আমরা তাড়াতাড়ি খাবো। তো আজকেই কিন্তু আমরা সব থেকে তাড়াতাড়ি খাবো, মানে তাড়াতাড়ি লাঞ্চ করবো আর কি। 3:18 বাজে এখন। তারপর তোমাদের দেখাচ্ছি ভাতের সাথে কী কী দিয়েছে। তো আমাদের কিন্তু থাকালি এসে গেছে, ভেজ থাকালি। এই যে এই হচ্ছে ভেজ থাকালি। পূজা অলরেডি খেতে আরম্ভ করে দিয়েছে, ওর খুব জোর খিদে পেয়েছিল। তো কী কী আছে বলো একটু। ভাত, চানা সবজি, এটা হলো একটা শাক ভাজা, পাঁপড়, স্যালাড, মানে মূলো আর গাজর, এটাও একটা সবজি, চানাই আছে। আমার মনে হচ্ছে এটা সেমই, কিন্তু এটাতে কিছু একটা দেওয়া আছে। যাই হোক, এটা আচার, আর এটা হলো কোয়াশ নাকি? কোয়াশের আচার। আর এখানে লেবু লঙ্কা পেঁয়াজ দেওয়া আছে, আর ডাল আছে। তো এই হচ্ছে খাবার। কোনটা আগে খাবো, থাকালিতে এই একটা প্রবলেম, তো রকমের কিছু দেয়। কোনটা আগে খাবো কোনটা পরে খাবো সেটা বোঝা যায় না আর কি। আগে শাকটাই খাই। শাকটা দেখো জাস্ট, চলো খাই। শাকটা দেখছি, খেয়ে দেখি কেমন। কাঁচা কাঁচা, সত্যি পাবে মানে হালকা সেদ্ধ আর কি। ঠিক আছে, খেয়ে নিয়ে দিয়েছে যখন, এমনি শাক পাতা খাওয়া ভালো। পূজা বলছো খাবে না, এটা আমাকে দিয়ে দাও। তো চলো খাবারটা শেষ করা যাক, তারপর বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। মুখচুকের অবস্থা দেখতেই পাচ্ছ, মুখচুকের অবস্থা খারাপ, প্রচুর ধুলো রাস্তায়। বেনি অবধি কিন্তু রাস্তা খুবই ভালো, বেনির পর থেকে রাস্তা মাঝে মাঝে একটুখানি খারাপ, তো ঠিক আছে। তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা আবার বেরিয়ে পড়লাম। তো এখান থেকে মুক্তিনাথের ডিস্টেন্স হচ্ছে 90 কিলোমিটার, আর জমসমের ডিস্টেন্স হচ্ছে 70 কিলোমিটার। তো ইচ্ছা আছে জমসমেই থাকার, আর টাইম মোটামুটি এখন 4টে প্রায়। এখানে রাস্তাটা একটু খারাপ আছে, ডেঞ্জার রাস্তা। ওপরটা চলে যাই, আবার ভালো রাস্তা পেয়ে গেলাম। রাস্তা তো ভালোই, রাস্তা তো খারাপ না। তো চলো কিছুটা রাস্তা কভার করে নিই। এই দেখো এই ট্যাঙ্কারটা করে কিন্তু জল দিতে দিতে আসছে। তো এখান থেকে কিন্তু দুটো রাস্তা কেটে গেল, জমসম এদিকে দেখাচ্ছে। ওপরে কিন্তু ওয়েদার খুব খারাপ আছে, ওপরটার অবস্থা একবার দেখো। ওয়েদার কিন্তু উপরে খুব খারাপ। আমরা যেই দোকানে খেতে দাঁড়িয়েছিলাম, যে রেস্টুরেন্টে, দোকানের ভাইয়াও বলছিল যে তোমরা কিন্তু একটু তাড়াতাড়ি চলে যাও, ওপরে কিন্তু ওয়েদার খারাপ আছে, নাহলে কিন্তু রাস্তায় বৃষ্টি পেয়ে যাবে তোমরা। ও পাহাড়গুলো দেখো যা। তো জমসম কিন্তু আমাদের জিপিএসে দেখাচ্ছে হচ্ছে 66 কিলোমিটার, অলরেডি কিন্তু 4 কিলোমিটার আমরা চলে এলাম। এই গাড়িটা পেছন পেছন গেলে পুরো ধুলো খেতে খেতে যেতে হবে, কিছু করার নেই। ও ছিও, নিচটা কি লাগছে, পাহাড়গুলো দেখো। এরকম সাধারণত আমি লাদাখেই দেখেছি, এই জায়গাটা কিন্তু বেশ খারাপ আছে, কিন্তু এটার জন্যই তো আমরা এসছি। চল আমি শুধু ভাবি 13 বছর বয়স, এখনো কিন্তু সাত দিয়েই যাচ্ছে, এখনো গম ভেঙে দিচ্ছি কিন্তু বাঘ বাচ্চাকে নিয়ে। পাহাড়গুলো জাস্ট দেখো, ও মানে পাহাড়ের কালারগুলো দেখে কিন্তু অবাক হয়ে যাচ্ছি। চল এগো, এই স্টার্ট করলাম তো। কোথায় খারাপ রাস্তা? এইখানটা তো, হ্যাঁ এইখানটা খারাপ ছিল, এইটা খারাপ বলা চলে। ও ওটা কোনো ব্যাপার না, আমি আস্তে আস্তে এগোচ্ছি, আয় না। আমি এই স্টার্ট করলাম তো, হ্যাঁ ওই তো ওখান থেকে স্টার্ট করলাম তো, খেলাম তো ওখানে, খিদে পেয়েছিল। হ্যাঁ ওয়েদার খারাপ আছে, আমাদের হোটেল থেকে বললো তাড়াতাড়ি বেরিয়ে যাও, ওপরে কিন্তু বৃষ্টি হবে। মারফা থেকে ওটা বোধহয় 23-24 কিলোমিটার আছে, কালকে সকালবেলা 28 কিলোমিটার, 1 ঘন্টায় চলে যাবো মুক্তিনাথ সকালবেলা। হ্যাঁ ঠিক আছে, আগে গিয়ে পৌঁছাই, তারপর ডিসিশন নেবো। তো ফাইনালি কিন্তু আমরা ডিসিশন নিয়ে নিয়েছি যে আমরা কিন্তু মুক্তিনাথ যাচ্ছি না, আমরা মারফাতে থেকে যাবো। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো জমসমে থাকবো, কিন্তু জমসমে না, আমরা মারফায় থাকবো। কালকে যাব হচ্ছে মুক্তিনাথ। পাহাড়গুলো শুধু দেখো, পাহাড় না পর্বত কি বলবো আমি নিজেও জানি না। ও বৃষ্টি এসে গেছে, ও মেঘ জমে আছে বলে। দেখি একটু ওপাশটা গিয়ে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, বাপরে বাপ, ইয়ে কিয়া হে, এখানে কি ল্যান্ডস্লাইড হয়েছে নাকি? মনে তো হচ্ছে ল্যান্ডস্লাইড হয়েছে। এটা কি ভাই? ঠিক আছে,
কি রাস্তা ছিল ভাই এটা। এই পাহাড়টা কিন্তু অনেকক্ষণ ধরে আমাদের সামনেই রয়েছে। এই পাহাড়টাই কিন্তু মনে হচ্ছে গোল গোল করে ঘুরছি আমরা। দেখো কি বিশাল সাইজ পাহাড়টার। খুব জোর বৃষ্টি এসে গেছে, সামনে কোথাও একটা দাঁড়াতে হবে, নাহলে ভিজে যাবো। কোনো জায়গা পাবো কি? রেনকোটটা তো পরতে হবে, লেন্সে জল পড়তে পারে, তার জন্য একটু পরিষ্কার করে দিলাম। এখনো আমাদের কত ছবি ভিডিও করা বাকি ছিল, সব শেষ। আসিস না ভাই কালকে। ভাই কালকে বৃষ্টি এসে আমাদের পুরো পোগড়াটা ঘোরা মাটি করে দিয়েছে। ও হো রাস্তা রাস্তা, চল 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 ধান্নু। ধান্নু তো না, এটা আমার বাঘ বাচ্চা। চল চল, এত ক্লোজে যাবো না গাড়িটা, কখন ফট করে ব্রেক মেরে দেবে। পড়বো তো, সামনে একটা জায়গা থেকে দাঁড়াবো, সেটবেলা জায়গা থেকে দাঁড়াতে হবে তো। রেনকোটের জন্য পুরো ব্যাগ খুলতে হবে। তো এইভাবে কি এরকম বৃষ্টির মধ্যে কি যাওয়া যায়? যদি একটু এগিয়ে বৃষ্টিটা কমে যায়, উপরে যদি রাস্তা খারাপ হয় না, তাহলে বৃষ্টি পড়লে কিন্তু খুব সমস্যা হবে, পুরো কাদা হয়ে যাবে। কাদা কি লাগছে ওপাশটা। উপরে কিন্তু আমরা একটা রেঞ্জ দেখতে পাচ্ছি, বুঝতে পারছি না ওটা কি, মানে নামটা বুঝতে পারছি না। খুবই একটু ভালো লাগলো। তো এই হচ্ছে বেগখোলা ব্রিজ, আর নিচে নদীটার নাম কি বেগ খোলা, মানে তো রিভার। ও বেরিয়ে থেকে এখন একটু শান্তি হলাম। সেই হোটেলের রুম থেকে দেখেছিলাম মাউন্ট ফিস্টেলকে, তো এখন এটা বুঝতে পারলাম না ধৌলাগড়ি কি অন্নপূর্ণা। কিন্তু এদিকে কিন্তু বেশ জোর বৃষ্টি এসে গেছে। এদিকে দেখো বৃষ্টিটা কিন্তু ভালো জোর হয়ে গেছে। তো আমরা সামনের দিকে এগিয়েই যাচ্ছি। ও এখানে পাহাড়গুলো দেখো পুরো উপরে সেটের মতো। তো এখানে কি একটু দাঁড়াবো? দেখো এখানে কিন্তু বৃষ্টি পড়েনি, ওদিকে বৃষ্টি পড়েছে, এখানে পুরো উপরে সেট মতন আছে। এই নদীর আওয়াজ হচ্ছে না বৃষ্টির জল। তো একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখি। হ্যাঁ দাঁড়িয়ে সময় নষ্ট করবো না, একটু এগিয়ে যাই। কিন্তু এখানে একটা চান্স পেয়েছিলাম, এখানে দাঁড়াবার একটা জায়গা ছিল, কারণ এখানে পাহাড়টা পুরো উপর দিকে এরকম সেটের মতো, সুতরাং জল পড়েনি ওখানটা। একটু গিয়ে দেখি সামনের দিকে। বৃষ্টি কিন্তু বেশ বড় বড় ফোঁটা পড়ছে। আর একটু যদি আমাদের টাইম দিত তাহলে আমরা কিন্তু পৌঁছে যেতাম। এইসব জায়গাগুলো দিত বেশি বৃষ্টি পড়লে এইগুলো পুরো একদম কাদা হয়ে যাবে পুরো। এখানে কি ল্যান্ডস্লাইড হয়েছে মনে হচ্ছে? তো ল্যান্ডস্লাইড হয়েছে না, এই বৃষ্টি মনে হচ্ছে থামবে না। তো আমরা কিন্তু সামনে থেকে দেখতে পেয়ে গেছি, একটু আমাদের উকি মারছে দেখো উপরে। তোমরা হয়তো একটু বুঝতে পারবে, উপরে রোদটা পড়েছে পুরো একদম চকচক করছে। উপরে তো মনে হচ্ছে ওয়েদার ভালো। ঝর্ণা দেখতে পেয়েছি, পূজা পেছন দিয়ে বলছে ঝর্ণা দেখতে পেয়েছি। হ্যাঁ ভালো জোর এসে গেছে বৃষ্টি। হ্যাঁ তো এখানটা দাঁড়াই, এখানে ঝর্ণাটা দেখো। আগে ট্যাঙ্ক ব্যাগটাকে চাপা দিই, কারণ এখানে সব ক্যামেরা আছে, তারপরে বাকি কথা হচ্ছে। শুধু ঝর্ণাটার সাইজ দেখো, কোথা থেকে পড়ছে আর কোথায় এসছে, পুরো সোজা। আমি নর্থ সিকিম অমিতাভ ওয়াটারফলস দেখেছিলাম, তা ওর ডবল সাইজ এটা। কমসে কম এটা মানে 200-300 ফুট হাইট থেকে পড়ছে এটা। তো চলো আগে ব্যাগটা চাপা দিতে হবে। কোথায় গেলে? ভেতরে যাও, ভেতরে যাও আগে। প্লাস্টিকটা কোথায় আছে? ফোনটা মোচো, জল ঢুকে গেছে অলরেডি, দেখেছো? রাইনক্সের রেন কভার। কালকে তো সব ডকুমেন্টস ভিজে গেছিল, আজকেও দেখো একটুখানি বৃষ্টিটা এসছে পুরো ভিজে। রাইনক্স এখন সব থেকে টপ ব্র্যান্ড, মানুষই একে বেশ টপে পাঠিয়ে দিয়েছে। ওপাশে যাও, গ্লাভসটা পড়ে যাবে, গ্লাভসটা নাও। আমি আগে ট্যাঙ্কটা একটুখানি চাপা দিয়ে দিই। আচ্ছা এইটার ভেতরে তোমার ফোন নেওয়া যাবে? ভেতরে ছোটো প্যাকেট আছে। তো চলো আবার পেয়ে গেছি এরকম সুন্দর রাস্তা। তো এখন সময় হচ্ছে 6:11, আর দেখো এখানে এখনো পর্যন্ত কিন্তু ভালো আলো আছে, ভালো আলো। পাহাড়ে কিন্তু অ্যাকচুয়ালি তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, কিন্তু আমি এখানে এসে দেখছি কিন্তু দেখো 6:11, 6:12 বেজে গেছে, কিন্তু এখনো কিন্তু ভালো আলো আছে। তো আমাদের টাইম দেখাচ্ছে কিন্তু মারফা ভিলেজ অব্দি প্রায় 7:30 বেজে যাবে। তো দেখি কতক্ষণে পৌঁছাই। আমরাও চাইছি না যে সন্ধে হোক, অ্যাটলিস্ট সন্ধেবেলাতেই খারাপ রাস্তাগুলো টপকাতে কিন্তু চাপের বিষয় আর কি। আবার চলে এসে খারাপ রাস্তা, মানে অফ রোড। বাঁদিকে ল্যান্ডস্লাইড হয়েছে। একটু করে খারাপ রাস্তা, একটু করে ভালো রাস্তা, একটু করে খারাপ, একটু ভালো। কিন্তু এদিকে পাহাড়গুলো কিন্তু দেখে মন ভরে যাচ্ছে। এটা কিন্তু পুরো ঢালাই রাস্তা, ও ঢালাই করছে রাস্তাগুলো। বাঁদিকে একটা ছোটো ফলস ছিল, কিন্তু ওটা দেখতে গেলে আমি ফলস হয়ে যেতাম। এ কি, ও আছে তো রাস্তাটা। থ্যাংক ইউ। এইগুলো ঢালাই করে দিলে কিন্তু আর এই মজাটা কিন্তু পাবে না কেউ। টিটার ভিলেজ, ডান দিকটা দেখো পুরো একদম ঝরে ঝরে নেমে এসছে পাহাড়। সামনে এই পাহাড়টা দেখো, মনে হচ্ছে না বাড়ি। সত্যি তো বাড়ি, উপরে থাকে মানুষ। অদ্ভুত অদ্ভুত দেখতে। হ্যাঁ সত্যি মনে হচ্ছে রাস্তা গিয়ে শেষ হয়ে গেছে। জমসম আর 39 কিলোমিটার। ও একবার দেখো তোমরা, রূপসী ওয়াটারফলস, দারুণ দারুণ। ক্যামেরাতে হয়তো ছোট লাগছে যেহেতু হোয়াইট অ্যাঙ্গেলে শ্যুট করছি, কিন্তু অনেক বড় ঝর্ণা আর খুব সুন্দর। কানটা বন্ধ হয়ে গেছিল আমার, এই সবে খুললো। তো আমরা কিন্তু
ওয়াটারফলস থেকে বেরিয়ে গেছি প্রায় সন্ধ্যের মুখে, আর পৌঁছে গেছে হচ্ছে কাবেরী ভিলেজে। তো এখন একটু টান টান যেতে হবে আমাদের, আশা করছি আর খারাপ রাস্তা নেই বা অফ রোড নেই, এখনো কিন্তু প্রায় আমাদের 30 কিলোমিটার যেতে হবে। তো আবার কিন্তু খারাপ রাস্তা শুরু, বাপরে বাপ, ডান দিকে পাহাড়গুলো দেখো কিভাবে ধসে ধসে নেমেছে নিচগুলো থেকে। উপরে কিন্তু বেশ ভালো মেঘ হয়ে আছে ভাই, ডেঞ্জার জায়গা এটা, সব পাথরগুলো সব উপর থেকে পড়েছে, পালা আগে এখান থেকে। এই পাহাড়টাকে দেখো, পিকুলিয়ার টাইপের দেখতে, দেখো কিরকম সিঙ্গারার মতো দাঁড়িয়ে আছে, পুরো সিঙ্গারা, বাপরে বাপ, কোথায় চলে এসেছি দেখো, পাহাড়গুলো দেখো শুধু, এটা কি ভাই এই লেভেলের। এখানে কিন্তু ছোট্ট একটা সাসপেনশন ব্রিজ আছে, এই যে ডান দিকে দেখা যাবে না যদিও বা, গাড়িটা না আসলে তবু দেখাবার চেষ্টা করতাম। এরকম ভয়ানক ল্যান্ডস্লাইড যখন তখন হতে পারে। ও পাহাড়গুলো দেখো পুরো সেটের মতো বেরিয়ে আছে, সেটের মতো, দেখেছো? লাভলি, পুরো উপর দিয়ে সেট হয়ে আছে, আমরা নিচে দিয়ে যাচ্ছি। আলাদাই ব্যাপার ভাই, আলাদাই ব্যাপার ভাই। অ্যাডভেঞ্চার করতে চাইলে কিন্তু ভাই নেপাল আসতে হবে, নেপাল মুস্তাং। আলাদাই লাগছে ভাই, আলাদাই লাগছে, কিন্তু এখানটা আলাদা হয়ে গেছে, দেখেছো কিরকম ঝরে পড়ে গেছে, ডেঞ্জার। পাহাড় কিন্তু আলো থাকতে থাকতে যতটা সুন্দর, তো অন্ধকার হয়ে গেলে কিন্তু ততটাই ভয়ানক। তো আমরা এত সময় নষ্ট করেছি, তার জন্য আমরা দেখো অবস্থা, প্রায় সন্ধ্যের মুখে এসে পৌঁছে গেছি। এগুলো যদি আমরা আরও লাইট থাকতে থাকতে যদি করতাম তাহলে আরও ভালো লাগতো। অ্যাকচুয়ালি হাইটটাও চলে আসছে না অনেকটা, তার মধ্যে হেলমেটের গ্লাসটা নামিয়ে কথা বলছি, ওই জন্য হাঁপিয়ে যাচ্ছি, অনেকটা হাইটে আছি মোটামুটি। দেখেছো প্রতিটা জায়গাতে কিন্তু ল্যান্ডস্লাইড হয়ে গেছে, এইগুলো অবস্থা দেখো, যখন তখন হতে পারে। দেখো কি অবস্থা, তো বড় বড় পাথর পড়েছে, ক্যামেরাতে দেখে মনে হবে ছোট ছোট, কিন্তু এগুলো প্রচুর বড় বড়। চল চল ভাই, এসে গেছি ভেতরে, কিডনি ফিডনি নড়ে যাচ্ছে পুরো, কিডনি লিভার সব বলছে এবার ক্ষমা কর ভাই। তো আবার কিন্তু সামনে ভালো রাস্তা আছে, তো কোনো চাপ নেই, খারাপ ভালো মিলিয়ে মিশিয়ে হেভি রাইড হচ্ছে। কিন্তু এই আফসোস যে এই রাস্তাটা সন্ধ্যেবেলা করতে চাইনি, ভেবেছিলাম পুরো রাস্তাটাই আলো থাকতে থাকতে কভার করবো, কিন্তু কিছু করার নেই, দেখি কতটা এগোতে পারি। এখানে আমার গাড়িটা ব্যাক করছে কেন সামনে, দেখেছো কত বড় বড় পাথরগুলো নিচে এসে পড়ে আছে। উফ, চল চল ভাই, আরেকটু চল চল চল, এসে গেছি, চল আরেকটু হয়ে যাবে, হয়ে গেছে, চল। ও আচ্ছা, বুঝতে পারছি না থার্ডটা কেন ওরকমভাবে যাচ্ছে। আমি প্রথমে ভাবছিলাম হয়তো কোনো কারণে দাঁড়িয়ে গেছে বা আস্তে আস্তে যাচ্ছে, থার্ড দেখি ওখান দিয়ে আস্তে আস্তে যাচ্ছে, টানতে টানতে দুঃখতে ভগবান জানে কেন। দেখো এবার টানছে মামুনি, এবার টানছে। এখনো 30 কিলোমিটার, আমি তো তখনই ভাবছিলাম 30 কিলোমিটার। তো আমরা কিন্তু চলে এসেছি এখন ঘাসা বাজার। ও এবার মনে হচ্ছে রাস্তা পুরো ঠিকঠাক আছে। सिर्फ भंसर आने से हो जाएगा ना सर? लेके आए ना? नहीं वो बात नहीं बोल रहा है कि मुक्तिनाथ का परमिट भी चाहिए ना, सिर्फ भंसर होने से हो जाएगा, वही बोल रहे हैं। परमिट चाहिए, यहाँ से परमिट स्टैंप लगा के जाना। মুক্তিনাথ का परमिट है ना? हाँ वही बोल रहे हैं, वो तो मुक्तिनाथ का परमिट है। তো ফাইনালি আমরা চলে এসেছি ঘাসা বাজারে। এখানে আমাদের পারমিটে, মুক্তিনাথের যে পারমিটটা করেছিলাম, পারমিটে কিন্তু স্ট্যাম্প লাগাতে হবে, একটা আবার পড়ে গেছে। তো এসে গেছি স্ট্যাম্প লাগাতে। কেমন লাগলো বল? জিজ্ঞেস করা উচিত এটা। তো জিজ্ঞেস করা উচিত, চলো কেন বল ভাই? আমার সামনে একটা থার্ড যাচ্ছিল, থার্ডটা যাবে কি যাবে না ভাবছি ভাই। থার্ড ফান্ড নিয়ে তো উড়ে চলে যাওয়া উচিত, উড়ে চলে, কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কম ছিল, প্রচুর ছিল, ভেতরে প্রচুর লোড। 4 লোকে 3 বাইকে ভান্সার জানা পড়েগা। ভান্সার গুলো দে, ভান্সার গুলো বের করতে হবে, ও এখানে ভান্সার দেখাতে হবে। তো ফাইনালি আমাদের কিন্তু এখানে মুক্তিনাথের পারমিট লাগলো না দেখাতে, এখানে কিন্তু আমাদের ভান্সার চেক হলো, ভান্সার এন্ট্রি করলো, ছেড়ে দিল। তো এখানে দেখো সব গাড়ি কিন্তু এসে দাঁড়িয়ে পড়েছে অলরেডি। হাঁপিয়ে যাচ্ছে, এতটা হাইটে আছি না, হাঁটছি প্লাস কথা বলছি, হাঁপিয়ে যাচ্ছি। পূজা এখানে দাঁড়িয়ে ফোন ঘাটছে, খুব ভালো। তো চলো ব্যাগে পেপারস গুলো ঢোকাই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ হয়ে গেছে সবার, ঠিক আছে। শোনো বল। তুমি এই যে আমাদের মুস্তাং রাইডে যখন প্রথম অফরোড পেলে, তখন কি বললে? ছোটখাটো অফরোড, এটা কোনো অফরোড নাকি? এখন তুমি কি বলবে? এখন বলবো আশাটা সার্থক, সত্যি তাই, আমরা তো এই জন্যই এসেছি। পজিটিভটা বলছি আমি, আগে নেগেটিভটা বলো। আগে নেগেটিভটা বলতে সত্যি টাফ, না ফাটিনি, আমি আশা করেছিলাম, মানে এতটা হার্ড বা এতটা টাফ না, আমি ভেবেছিলাম এর থেকেও টাফ, আমি এর থেকেও টাফ আশা করে এসেছিলাম না। অ্যাকচুয়ালি এখানে আমরা যদি আজকে বৃষ্টি পেতাম না, তো আরো খারাপ অবস্থা হতো আমাদের, সত্যি কথা বলতে। এই তুলনায় কিন্তু আমরা রাস্তা মোটামুটি
মোটামুটি ঠিকঠাকই পেয়েছি, যেটা পেয়েছি সেটা আমরা এনজয় করতে পেরেছি চলো একদম। সার্থক। চল তো বেরোনো যাক, চলো। ফাইনালি আমরা এন্টার করে গেলাম মুস্তাং ডিস্ট্রিক্ট, মুস্তাং। চলো। ফগ লাইট আছে গাড়িতে, কিন্তু এখানে ফগ লাইট অ্যালাউ নেই, তো আস্তে আস্তে যাব। যেহেতু এটা দুখানা ডিস্ট্রিক্টের বর্ডার, যেহেতু এখানে আমাদের জাস্ট ভানসারটাই চেক হলো, আর এখানে মুক্তিনাথের যে পারমিটটা আছে সেটাও এখানে স্ট্যাম্প মারা হয়, কিন্তু এখন অফিসটা বন্ধ হয়ে গেছে। তো আমাদেরকে বললো, দেখে ছেড়ে দিল, বললো যে পারমিটটা জমসমে গিয়ে স্ট্যাম্পটা মেরে নিতে। আর রাস্তা মোটামুটি বললো ভালোই, রাস্তা এখন খারাপ রাস্তা আর নেই, বললো ডিস্ট্রিক্ট চেঞ্জ হয়ে গেছে, এখন পিচের রাস্তা পেয়ে যাবে তুমি। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। তো চলো আমরা কিছুটা রাস্তা কভার করে নিই আপাতত। সন্ধে তো হয়েই গেছে, দেখতে পাচ্ছ। কুকুর না শিয়াল, একটা কুকুর হেঁটে হেঁটে আসে, মনে হচ্ছে শিয়াল, কিন্তু আমরা মিস করলাম, অনেক কিছু মিস করলাম এই সন্ধে হয়ে যাওয়াতে। না আমরা যেখানে দাঁড়াচ্ছি সেখানে আমরা এতক্ষণ দাঁড়িয়ে পড়ছি, এটা তো হতেই হবে। ও সন্ধেবেলা কি দেখলাম, মন খুশ হয়ে গেল, সারাদিন দেখতে পাইনি। সন্ধেবেলা অন্ধকারের মধ্যে এখানে পুরো মাউন্ট অন্নপূর্ণাকে এমন দেখলাম, মানে ফাটাফাটি, পুরো অন্ধকার, ক্যামেরাতে আসবে না কিন্তু অন্ধকার পুরো একদম জল জল করছে, জল জল, হেভি লাগলো হেভি। তো আমরা কিন্তু লেথি বাজার দেখতেই পাচ্ছ, রাস্তায় কেউ নেই, শুধু আমরাই আছি। সন্ধে হয়ে গেছে, লেথি বাজার। মেন ব্যাপার হচ্ছে যে আমরা মারফাতে স্টে পাবো তো, কারণ ওখানে তো লিমিটেড স্টে, সেটাই হচ্ছে সব থেকে চাপের বিষয়, পাবো কি পাবো না। ঠান্ডাটা কিন্তু ভালোই আছে, কিন্তু খুব বেশি লাগছে না, মানে আমার সুবিধা হচ্ছে না। পূজা তো পেছনে বসে বলছি যে ভালোই ঠান্ডা লাগছে। না না জমসন না, জমসন না, জমসন দেরি আছে। এ খচ্চর কেন তোরা এত? তোদের নাম খচ্চর ঠিক আছে, কিন্তু তোরা এত খচ্চর কেন? রাস্তায় মধ্যিখানে এসে ঘুমাচ্ছিস। তো আমরা কিন্তু চলে এসেছি, এটা হচ্ছে কালো পানি। কালা পানিতে কিন্তু আমরা চলে এলাম অলরেডি। এ কি তো রাস্তা বুঝতে পারছি না কোন দিকে। বাপরে বাপ, কালা পানির পরে রাস্তার অবস্থা দেখো। প্রথমে তো বুঝতে পারিনি, মাঝখানে ঢিপিটা দেখে বোঝাই যাচ্ছে না যে কোন দিকে যাব। ব্যাস, মানে সন্ধেবেলা অন্ধকার হয়ে গেছে, ব্যাস এমন লাইটটা মারছে ওদিক দিয়ে, আমি কিছু দেখতেই পাচ্ছি না। এই পাহাড় যতটা সোজা দিনের বেলা, রাত্রিবেলা ততটাই টাফ অন্ধকার হয়ে গেলে। এই সাইডে তো দেখেছি। তো এখানেও ছোট্ট একটা সাসপেনশন ব্রিজ আছে। হ্যাঁ আলো থাকলে পুরো রেঞ্জটা দেখা যেত। এই জায়গাগুলো ঢালাই করে দিলে কিন্তু আর কোনো সমস্যাই থাকবে না। ঢালাই হচ্ছে যদিও হয়ে গেছে অনেকটা, ওখানটাও হয়ে গেলে কিন্তু আর কোনো চাপ নেই। রাস্তাটার অবস্থা দেখো, মুস্তাং এইতে বহুত অ্যাডভেঞ্চার, এইটাই দরকার ছিল। ভালো লাগছে, খারাপ লাগছে না, কিন্তু এটা আলো থাকলে আরও ভালো হতো। ঠিকঠাক যাচ্ছি তো, এটা নাকি হাইওয়ে। এটা শুধু জানাতে পারছি না, এখানে ফগ লাইট অ্যালাউ নেই বলে, তাই যদি লাইটটা জ্বালাতে পারতাম তাহলে তোমাদের পুরো রাস্তাটা দেখাতে পারতাম। চিন্তা নেই, যখন আমরা ফিরবো তখন তোমাদের দেখিয়ে দেবো। নেপাল হয়ে বাস সত্যি মজা এসে গেছিলো। এরকমই কিছু একটা আশা করেছিলাম। সবাই বলে টাফ, এই টাফটা ফিল করতে চাই। হ্যাঁ আমার নিজের টাফ, হ্যাঁ সত্যি দুটো পেছন দিয়ে বলছি, তোমাদেরকে তো মনে হলো যে টাফ, সত্যি টাফ না। আমি মানে খুব ইজিলি এসেছি না। কনফিডেন্স লেভেলটা আমি যবে থেকে প্ল্যান করেছি তবে দিয়েই আমি কনফিডেন্স লেভেলটাকে হাই রেখেছিলাম, কারণ আমি জানি আমি পারবো। লাদাখ যতটা দেখেছি তার থেকে এটা কিন্তু খুব শক্ত আছে। মেন ব্যাপার হচ্ছে কোন দিকে যাবো এবার। ওপরে না ওয়াটার ক্রসিং, না জল দিয়েই যাবো সেটা ব্যাপার না। এমনি যা ঠান্ডা, পুরো টেম্পারেচার মাইনাসে আছে। পিঠে বলছে লাফিয়ে গা গরম হয়ে গেছে। চাঁদের আলোতে জলটা পুরো চকচক করছে দেখো। হয়তো কিছু দেখাতে পারছি না, আমার খুব ভালো লাগছে না। তো চলো চাঁদ মামাকেই দেখিয়ে দিই। আজকে পূর্ণিমা, চাঁদটা কিন্তু পুরো গোল। ফাইনালি কিন্তু আমরা এসে গেলাম হচ্ছে মারফা, টু মারফা ভিলেজ। ঠিক আছে দাদা। भैया ठीक छ ये पार्किंग कहाँ जाने माथि ऊपर मारफा विलेज जाना है। मारफा विलेज इधर है इधर नहीं है इधर है ये हॉस्पिटल है क्लिनिक है। बस मारफा उधर है ना, इधर कहाँ से ये उठाना है लागेनी तो ना लगेनी हम हेल्प करेंगे भैया उठा लो करो पीछे जाओ तुम। 1 2 3 1 2 3 आस्ते करिए ऊपर क्यों चल रहा है
वो गलती किया চলে গেছে আমার উপরে। तो चला गया ना ऊपर ऊपर क्यों चला गया লাগেনি তো তোমার? না না গাড়িটা কাজ কিছু আমি তো জাস্ট গাড়ি থেকে নেমে ওখানে কিছু না, গাড়িটা তো শুয়ে দিয়েছি। सोचा कि आप এই ছেড়ে দে, ছেড়ে দে। करना चाह रहा है তেল পড়ছে মনে হচ্ছে, গন্ধ পাচ্ছি। আরে ভুল রাস্তায় ঢুকে গেছিস। এইটা। গাড়ি ঘোরাতে পারবি? কি হলো ভাই? লাগেনি তো কারোর? আরে না, উঠতে গিয়ে গাড়িটা শুয়ে দিয়েছি। ম্যাপে এই তো দেখালো না ওইটা এই হ্যান্ডেলটা গাড়ি আমি শুয়ে দিয়েছি, আমার কিছু হবেই না, আর কেসটা কিছু হয়নি। আমি এখান থেকে টার্নিংটা নিয়েছি, শুভ্র ওখানে দাঁড়িয়ে আছে, আমি এখান থেকে টার্নিংটা নিয়েছি, নিয়ে এরকম পজিশনে গিয়ে আমি সিকিমে হয়েছিল সেম জায়গায় এরকম উঠতে গিয়ে। এখানে গিয়ে কনফিউশনে গেছি। তো এরকম পজিশনে গিয়ে যখন আমি কি করেছি বলতো, পজিশনে বললে তো আমার ব্যাগ ছিঁড়ে যেত, ঠিক তো কিনা, গাড়ি ড্যামেজ হতো। আমি এখানে গিয়ে ব্রেক মেরেছি, তো ব্রেক মারার পরে আমি যদি গাড়িটা না এই জায়গাটা দেখে আমি নিজে ভয় পেয়ে গেছি ভাই, কি করবো গাড়িটা? আমি তো এতটা চড়াই দেখিনি, আমি অতটা গাড়িটা গিয়ে তুলে দিয়েছি। গাড়িটা তুলে দেওয়ার পরে আমি গাড়িটা কি করেছি, ব্রেক মেরেছি। আমি জানি ব্রেক মারছি, গাড়িটা পেছন দিকে এবার বুঝতে পেরেছি, ওই মোমেন্টামটা পুরো নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এবার আমি যদি গাড়িটাকে ওখানে সোজা রাখতাম, তাহলে আমি পেছন দিকে গড়িয়ে চলে যাবো। ওই জন্য আমি গাড়িটা শুয়ে দিলাম, পরিষ্কার কথা। পূজা ঠিক আছে? যখন এরকম কোনো কিছু হয়েছে আমি বুঝতে পারি যে ও গাড়িটাকে শোয়াবে। এটা সব থেকে বুদ্ধিমানের কাজ। আমি যদি গাড়িটাকে সোজা রাখার চেষ্টা করি না, আরো বড় অ্যাক্সিডেন্ট হবে। ঠিক আছে, পা দিয়ে ধরে হালকা করে ফেলে দাও। হ্যাঁ, পরিষ্কার কথা, শুয়ে দাও। যদি আচার মারতে তো আমার তো আগে হাতে লাগবে। আমি তো তুমি যখন এ করছো আমি বুঝে গেছি এবার গাড়ি শোবে। আমি জাস্ট এরকম উড়ে এসে এখানে শুয়ে পড়লাম। তো আমরা কিন্তু মারফা ভিলেজের ভেতর দিয়ে ভিলেজে ঢুকে গেছি। ঢুকে আমরা ভেতরে চলে এসেছি ভিলেজের। তো আমাদের ইচ্ছা হচ্ছে একটু ভিলেজের ভেতর দিক করে থাকবো। শুভ্র আগেই এসে জিজ্ঞেস করে নিয়েছে কটা অবধি দোকান খোলা থাকে। তো রাস্তাটা দেখো, কোথায় গাড়ি চালাচ্ছি আমরা। তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি হোমস্টে বা হোটেল খুঁজতে এসছি এপাশে, এদিকে এসছি, এদিক থেকে খুঁজতে খুঁজতে ওদিকে যাবো। खाना खा लेंगे तो दे देंगे मतलब बोला था, इसलिए होगा। तो खाना खाने से हो जाएगा। खाली होता है तो क्या प्राइस आएगा? वो खाली 450 पीस का, और चिकन थकाली का? चिकन थकाली का 600। मेनू कार्ड एक बार दीजिए ना। ठीक है, आप अंदर नहीं जाने का? হ্যাঁ, अंदर तो जाना है, अगर बात हो जाएगा ना फिर भी अंदर जाने से मजा आ जाएगा। গাছের পাতা পড়ে নেই একটা ভিলেজটাতে। না না, এইসব যে ছোটখাটো যে গাছগুলো যে বাড়ির সামনে রাখা আছে সেইগুলোরও যে একটা পাতা পড়বে সেটাও পড়ে নেই, তাই বলছি। আরে এখানেই লাগিয়ে দিই না পরপর। তো ফাইনালি আমরা কিন্তু এসে পৌঁছে গেছি মারফা ভিলেজ। আর ভাই এখানে গাড়ি ঘোরাচ্ছে। ভাই হেল্প করবো? সেটা দেখো হেল্প করবো? ভাইয়ের ভাইয়ের কত স্কিল, ভাই একাই 100। এই হচ্ছে আমার গাড়ি, ওখানে অঞ্জুমান যুদ্ধ করছে। যাচ্ছি আমি যাচ্ছি, কোনো চিন্তা নেই, কোনো চাপ নেই। ঠেলবো না টানবো? কিরকম গাড়িটা রাখবে, এরকম না এরকম লম্বা রাখলে অনেকটা জায়গা নিয়ে নেবে। ঠিক আছে, আরো জায়গা আছে, পেছনে জায়গা আছে আরো। তো আপাতত আমরা এখানেই রুম নিয়ে নিয়েছি। এই যে লেখাই আছে ওয়েলকাম টু ধৌলাগিরি গেস্ট হাউস। এখানে যেহেতু আমরা অনেকটা হাইটে আছি, একটু হাঁটাচলা করলেই কিন্তু হাঁপাচ্ছি। তো আমরা এখানে 1000 টাকা করে রুম নিয়ে নিয়েছি, 2টো রুম নিয়েছি যেহেতু 4 জন আছি। আর আমাদের একটা কন্ডিশন দিয়েছে যে এখানে খাবারটা কিন্তু ওনাদের থেকেই খেতে হবে। তো চলো আগে গাড়ি ফাড়ি সব সাইড করে লাগেজটা রুমে নিয়ে যাই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা তো চলে এসেছি মারফা। এই হচ্ছে মারফা ভিলেজ, তোমাদের তো দেখিয়েছি, যদিও এখন সন্ধ্যেবেলা মানে অন্ধকার, তো কালকে সকালবেলা তোমাদের দেখাবো। তো এই হচ্ছে ধৌলাগিরি গেস্ট হাউস। তো চলো, তো টাফ কাজ হচ্ছে এটা, এগুলো ভেতরে নিয়ে যাওয়া। লাগেজ তোলা নামানো সব থেকে বেশি চাপের কিস্তারে। বাপরে বাপ, কোথায় রে ভাই এটা? কোথায় রে? খুঁজে পাচ্ছি না। আরে খুঁজে পাচ্ছি না তো, 2টো জোড়া আছে। এই হচ্ছে আমাদের রুম। তো এই রুমটাতে থাকবে হচ্ছে শুভ্র আর অঞ্জু, আর এটাতে আমি আর পূজা। তো ভালোই, খারাপ না। এখানে কিন্তু 3 জন থাকা যেত। এদিকে একটা ডাবল বেড, এদিকে একটা সিঙ্গেল বেড। তো তোমাদের একবার টয়লেটটা দেখিয়ে দিই। এই হচ্ছে টয়লেট, বাথরুমটা বেশ পরিষ্কারই, ঠিকঠাকই আছে। হ্যাঁ সত্যি তাই, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। তো ফাইনালি আমরা কিন্তু এসে পৌঁছে গেছি মারফা ভিলেজ। এই হচ্ছে ভিলেজ। চলো তোমাদের একটু ওপাশটা দেখিয়ে নিয়ে আসি। পুরো ফাঁকা হয়ে গেছে যেহেতু, কারণ এখানে বেশি রাত্রি কেউ বেরোয় না। এমনি নেপালে দেখেছি মানুষজন কম, গাড়ি ঘোড়াও কম। তো দেখো এই পাশটা কেমন লাগছে। যখন আমরা ঢুকলাম তখনও দেখিয়েছি তোমাদের, আর বেশি যাবো না ওপাশে। এখানে কিন্তু ঠান্ডাটা মারাত্মক, ঠান্ডা কিন্তু খুব। সবাই বেরিয়েছিল আবার পালিয়ে গেছে ঘরে। খুব সুন্দর জায়গাটা। প্রথমে ভেবেছিলাম জমসমে থাকবো, তো জায়গাটা সুন্দর বলে। কালকে সকালে কিন্তু সুন্দর একটা ভিউ আশা করছি তোমাদের দিতে পারবো। আর এই হচ্ছে আমাদের বাইক। এখানে আমার আর শুভ্রর বাইক রাখা রয়েছে। আর এই হচ্ছে অঞ্জুমানের বাইক। এই হচ্ছে আমাদের হোটেল বা হোমস্টে। এই হচ্ছে কিচেন এরিয়া, এই হচ্ছে ডাইনিং এরিয়া। এখানে আমাদের সবাইকে খেতে আসতে হবে।
তো চলো এখান দিয়ে গিয়ে কিন্তু আমাদের রুম হচ্ছে উপরে। ও এই সিঁড়ি দিয়ে হেঁটেই হাঁপিয়ে যাচ্ছি, এখানে শেষ নয়, আবার আছে সিঁড়ি। স্যার এখানে শুয়ে পড়েছে, আর এক স্যার কোথায়? सूप टाइप होता सर है ना। जी कुछ बोलिए, मालवा में आके कैसा लग रहा है आपको? बहुत बढ़िया। अभी तो एक किसी को तो थुक्पा खाना पड़ेगा, वो नीचे बनाना शुरू कर दिया ना already। तो এখন একজন থুকপা খাবে বসে বসে। মানে ওই তো ওই আপাতত বলে গেছে ওটাই ওটা। এই হচ্ছে আমাদের রুম, আমাদের লাগেজ পত্র খোলা হয়নি কিছু। তো চলো আপাতত একটু চেঞ্জ করে নিই, কারণ অনেকক্ষণ ধরে পড়ে আছি আর পাচ্ছি না, গা পা ব্যথা হয়ে গেছে। আর অলরেডি আমরা খাবারের অর্ডারও দিয়ে দিয়েছি। আমরা কিন্তু এখন খাবো হচ্ছে মাটন থাকালি, কারণ আমরা ভেজ থাকালি খেয়েছি, চিকেন থাকালি খেয়েছি, আর যেহেতু মারফাতে আছি সেহেতু কিন্তু তো মাটন থালি তো আমাদের ট্রাই করতেই হবে, তার জন্য অর্ডার দিয়ে দিয়েছি। আমরা তিনজনে খাচ্ছি হচ্ছে মাটন থাকালি, আর পূজা খাবে হচ্ছে মিক্স চাউমিন। আর একটা কথা তোমাদের যেটা বলার সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমরা যেই রুমগুলো নিয়েছি সেই রুমগুলো কিন্তু অ্যাকচুয়ালি 1500 টাকার নিচে দেয় না। তো আমরা যেহেতু বাইকার অনেক রিকোয়েস্ট করাতে আমাদেরকে দুটো রুম দিয়েছে 2000 টাকায়, মানে নেপালি 2000 টাকায়, 1000 টাকা করে পার রুম। কিন্তু ওনারা বলেছে খাবারটা কিন্তু ওনাদের থেকে খেতে হবে, আমরাও সেটাতে রাজি হয়ে গেছি। আর আমরা থাকালি অর্ডার দিয়েছি, মাটন থাকালির দাম কিন্তু 700 টাকা নেপালিতে আর কি। আর আজকের রাইড সম্বন্ধে যদি তোমাদের বলি, তো আজকের রাইড কিন্তু ফাটাফাটি হয়েছে। প্রথমে আমরা প্রচুর সময় নষ্ট করে ফেলেছি অ্যাকচুয়ালি, তার জন্য আমাদের অনেকটা লেট হয়ে গেছে। রাস্তা যেটা ভেবেছিলাম সেই লেভেলের রাস্তা কিন্তু পেয়েছি, আমরা কিন্তু খুব মজা করেছি, খুব। যে ধরনের অ্যাডভেঞ্চার চেয়েছিলাম, যেই ধরনের রাস্তা চেয়েছিলাম সেরকমই পেয়েছি। বিভৎস অ্যাডভেঞ্চারাস জার্নি হয়েছে আজকে। তো কালকে কিন্তু আরো হবে, যেহেতু কালকে আমরা যাচ্ছি মুক্তিনাথ। আর আজকে আমরা এখানে থেকে গেছি, তার কারণ হচ্ছে এই ভিলেজটা খুব সুন্দর, আগে থেকেই আমরা জানতাম বা দেখেছিলাম, তার জন্য এখানে থেকে গেছি। আর আরো একটা থাকার কারণ হচ্ছে নাহলে আমরা একটু এগিয়ে যেতাম ওপাশে জমসমের দিকে, যেহেতু অন্ধকার হয়ে গেছে। আর এখানকার কিন্তু সৌন্দর্য তোমাদেরকে দেখাতে পারবো না অন্ধকার হয়ে গেলে, আমরা নিজেরাও সেইভাবে বুঝতে পারবো না, তোমাদেরকেও দেখাতে পারবো না, তাই আমরা এখানে থেকে গেছি। তো কালকে সকালবেলা কিন্তু আমরা বেরোবো হচ্ছে মুক্তিনাথের উদ্দেশ্যে। তো আজকে রাইড সম্বন্ধে এইটুকুই বললাম। মজা এসে গেছে, সত্যি মজা এসে গেছে। তোমরা যদি মনে করো যে কেউ নেপাল আসবে, অবশ্যই তোমরা কিন্তু মুস্তাংটা কিন্তু তোমাদের প্ল্যানের মধ্যে দেখো, সত্যি ভালো লাগবে। তো চলো একটুখানি চেঞ্জ করে নিই, সবাই চেঞ্জ করে নিয়েছে, আমি তোমাদের আপডেটটা দেবো বলে আপাতত চেঞ্জ করিনি। তো চলো চেঞ্জ করি, তারপর আমাদের খাবার তো রেডি হচ্ছে, তারপর আবার ডাইনিং এরিয়াতে গিয়ে খেতে খেতে তোমাদের সাথে কথা হবে। তো চলো আপাতত রেডি হই। হ্যাঁ, তো চলে এসেছি খেতে। এই যে আমাদের থালি পুরো টকবক করে ফুটছে ঘিটা দিতেই। আইটেমগুলো দেখ সব জায়গায় সেম সেম দিবে না, আমিও পাচ্ছি না। এটা হচ্ছে পূজার মিক্স চাউমিন। কত রকম আইটেম রয়েছে? 1 2 3 4 5 6 7 8 10 11 রকম। ভাই তোরা কি ট্রাই করবি? একটু করতে পারিস। থ্যাংক ইউ। ভালো, এই জন্য তো মাথা খারাপ করছিলাম খাবো খাবো করে। তোদের খাওয়া চামচ বলছি যখন ছোট করে 1 চামচ বেরোচ্ছে না কেন? বেরোবে ডিম নে, অনেক রকমের আইটেম। তেতো দিয়ে শুরু করিস। ভালো ভালো। মনে হচ্ছে এখনো পর্যন্ত এটা সব থেকে বেস্ট থালি। আমি যেটা একটুখানি খেয়ে বুঝলাম অঞ্জুমান, যে আমরা মোটামুটি ভেজ থেকে শুরু করে চিকেন অব্দি গেছি, আজকে মাটনে এলাম, কিন্তু সব থেকে বেস্ট থালি মাটন আছে বলে বলছি না, এমনি টেস্টের কথা বলছি। প্রতিটা জিনিসের টেস্টটাই ভালো, খুব সুন্দর, বহুত আচ্ছা হয়। কিন্তু ওটা বিরিয়ানি বলা চলে। ওটা পোলাও বলা চলে না, পোলাও ওটা বিরিয়ানি বললে ওর ওপর লিখে দিতে হতো যে বিরিয়ানি। তো খাওয়া দাওয়া মোটামুটি আমাদের কমপ্লিট, আমরা রুমে চলেও এসেছি। পূজা এপাশে শুয়েও পড়েছে। তো এইটুকু বলতে পারি, তোমরা যদি কেউ মারফাতে এসে স্টে করো, অবশ্যই থাকালিটা কিন্তু ট্রাই করো। এখানে থাকালি হচ্ছে সব থেকে বেস্ট, কারণ আমরা নেপালে ঢোকার পর থেকে কিন্তু মোটামুটি থাকালি আমরা সব রকমই থাকালি ট্রাই করতে করতে এসেছি, এখানে সব থেকে বেস্ট। তো লাগেজ এখানে রেখেই যাবো, আর আমরা মুক্তিনাথ ভিজিট করে এসে তারপর লাগেজ আউট করে বেরিয়ে যাবো পোখরার উদ্দেশ্যে। জানি না কতদূর যেতে পারবো, কিন্তু কালকে টার্গেট থাকবে হচ্ছে পোখরা। তো ভিডিওটা এতটাই। আর মেন ব্যাপার হচ্ছে আজকে সন্ধ্যা হয়ে গেছে, কিছু শ্যুট করতে পারিনি। তো কালকে কিন্তু কোনো কিছু বাদ রাখবো না, কালকে কিন্তু হেভি হেভি ভিউ কিন্তু আমাদের জন্য ওয়েট করছে। তো আমরা আস্তে আস্তেই দেখেছি, নিজের চোখে যেটা দেখেছি, ক্যামেরা দেখে তো রেকর্ড করা সম্ভব না, তাই সেইভাবে রেকর্ডও করতে পারিনি। আমরা মারফাতে থেকে গেলাম। তো চলো ভিডিওটা আর কিছু বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আর যে জায়গাগুলো আমরা অন্ধকারে কভার করেছি সেই জায়গাগুলো কিন্তু কালকে তোমাদেরকে আবার সুন্দরভাবে দেখাবো। সেই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর, আমরা চোখে দেখছিলাম সেগুলো কিন্তু মানে অন্ধকারের মধ্যে আমরা নিজেরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু খুব সুন্দর লাগছিল। তো
ক্যামেরা তো অতটা কিছু ভালোভাবে আসবে না। তো কালকে সকালে আমরা মুক্তিনাথ থেকে ঘুরে এসে যখন বেরোবো, সেই বাকি জায়গাগুলো তোমাদেরকেও দেখাবো, আমরাও দেখবো দিনের আলোতে। তো চলো আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে সকালে।